নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে আমরা কথা বলবো একাদশ শ্রেণীর একটি বাংলা কবিতাকে নিয়ে। একাদশ শ্রেণীর এই যে বই সাহিত্যানুশীলন, এই বইতে একটি কবিতা রয়েছে। কবিতার নাম দেওয়া হয়েছে ভাব সম্মিলন। আমরা কথা বলবো সেই কবিতা নিয়েই। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা শুরু করার আগে কিছু কথা বলে নিই। এই কবিতাটি কিন্তু মোটেই বাংলা ভাষায় লেখা নয়। কবিতাটি যখন পড়বে তখন দেখবে তোমাদের মধ্যে উচ্চারণ করার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় অসুবিধা হবে। এটা ঠিক বাংলা ভাষা নয়, এই ভাষাটা হলো এক ধরনের মিশ্র ভাষা। এই ভাষাটাকে ব্রজবুলি ভাষা বলা হয়। ব্রজবুলি ভাষা হলো মৈথিলি, বাংলা, হিন্দি, এই তিনটি ভাষার সংমিশ্রণে গঠিত হওয়া একটি ভাষা। ব্রজবুলি ভাষাতে লেখা এই কবিতা। এই কবিতাটির নাম দেওয়া হয়েছে ভাব সম্মিলন। এখন তোমাদের মনে হতেই পারে যে এই কবিতাটির নাম ভাব সম্মিলন, কিন্তু না, মোটেও তা নয়। এই কবিতাটি যেখান থেকে নেওয়া হয়েছে সেই বইটির নাম হচ্ছে বৈষ্ণব পদাবলী। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে, এই বৈষ্ণব পদাবলী কি? এই বৈষ্ণব পদাবলী হলো মধ্যযুগের বাংলা সাহিত্যের এক ধারা। ধারা কেন বললাম না, মধ্যযুগে বাংলা সাহিত্য যখন লেখা হচ্ছে তখন মধ্যযুগের সাহিত্যগুলো বিভিন্ন রকমের লেখা হচ্ছে। কিরকম? যেমন মঙ্গল কাব্য লেখা হয়েছে। তোমরা সাহিত্যের ইতিহাস যখন পড়বে তখন অবশ্যই এগুলো পড়বে। মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য, পদাবলী সাহিত্য, এই সমস্ত কিছুই মধ্যযুগে লেখা হচ্ছে। সেই পদাবলী সাহিত্যের পদাবলী হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীতে কি রয়েছে? বৈষ্ণব পদাবলীতে আছে রাধা কৃষ্ণের প্রেম বিষয়ক বেশ কিছু কবির লেখা পদ বা গীত। আর এই বৈষ্ণব পদাবলীরই একটি পর্যায় হলো ভাব সম্মিলন। একটি পর্যায় হলো ভাব সম্মিলন, তাহলে বাকি পর্যায়গুলি কি? এরকম আরো অনেকগুলো পর্যায় রয়েছে। পূর্বরাগ, অনুরাগ, মাথুর, ভাব সম্মিলন, প্রেম বৈচিত্র্য, বিভিন্ন রকমের পর্যায় রয়েছে। কিন্তু ভাব সম্মিলন পর্যায়টিকে জানতে গেলে আমাদের ভাব সম্মিলনের পূর্ববর্তী একটি পর্যায় যার নাম মাথুর, সেই মাথুর সম্পর্কে জানতে হবে। দেখো, রাধা এবং কৃষ্ণ, আমরা দুজন দুজনকে প্রেমিক এবং প্রেমিকা হিসেবে জেনে থাকি। এই রাধা কৃষ্ণের প্রেম বিষয়ক লেখা কবিতাগুলি মূলত বৈষ্ণব পদাবলীতে স্থান করে নিয়েছে। কিন্তু এই প্রেম কেমন? এই প্রেম কি মোটেই এখনকার সময়ের প্রেমের মতো, বা আমরা যে প্রেম বলতে যা বুঝি তাই কি ছিল সেই প্রেম? না, এই প্রেম হচ্ছে ঐশ্বরিক প্রেম। ঐশ্বরিক প্রেম না বলেও আধ্যাত্মিক প্রেম বলা যেতে পারে। দেখো, আমরা দেখবো যে রাধা এবং কৃষ্ণ দুটি মানুষ, দুটি রক্ত মাংসের মানুষ, কিন্তু রক্ত মাংসের মানুষ হওয়া সত্ত্বেও তাদের মধ্যে যে প্রেম, সেই প্রেমটা ঐশ্বরিক প্রেম। কেন বলছি এই কথা? এখনকার প্রেম দেখতে আমাদের চাওয়া পাওয়ার মধ্যেই কোথাও একটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু রাধা কৃষ্ণের প্রেম এই সমস্ত কিছুর ঊর্ধ্বে একটা অনন্ত প্রেমের দিকে যেন যাত্রা করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অনন্ত প্রেম কবিতাটা মনে পড়ছে। এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো যে রাধা এবং কৃষ্ণের প্রেম এক ঐশ্বরিক প্রেম। প্রসঙ্গে ফিরে আসি। বৈষ্ণব পদাবলীর একটি পর্যায় মাথুর। মাথুরে কি হচ্ছে? কৃষ্ণ রাধাকে ছেড়ে মথুরাতে চলে যাচ্ছে। রাধা একা হয়ে পড়ছেন, রাধা বিরোহিনী হয়ে পড়ছেন। আর এই বিরহে থাকা অবস্থাতেই রাধা নিজের মধ্যেই কৃষ্ণকে খুঁজে পাচ্ছেন। তার মনে হচ্ছে কৃষ্ণ যেন তার সঙ্গে সঙ্গেই রয়েছে। এই যে মনে হচ্ছে, মাথুরের পরে রাধার মনের মধ্যে যে একটা রাধা এবং কৃষ্ণের মিলন ঘটছে, এই মিলন ঘটাটাই হলো ভাব সম্মিলন। অর্থাৎ ভাবের মধ্যে মিলন, মনের মধ্যে দুটি মানুষের মিলন ঘটছে। তোমরা একটা বাংলা গান শুনেছো না? আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল থানে। এই যে আমার প্রাণের মানুষ আছে প্রাণে, এই যে আমি নিজের মধ্যেই আমার প্রেমিকার অস্তিত্ব, আমার প্রেমিকের অস্তিত্ব খুঁজে পাচ্ছি, এই প্রেমটাই হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম। আর এই নিজের মধ্যেই খুঁজে নেওয়াটাই হচ্ছে ভাব সম্মিলন, ভাবের মধ্যে মিলন। তোমরা প্রত্যেকেই খাতা এবং কলম নিয়ে বসো, আমি কিছু কিছু শব্দের মানে বলে দেব, সেই মানেগুলো তোমরা খাতার মধ্যে লিখে নেবে। কি কহবরে সখী আনন্দ ওর? ওর শব্দের অর্থ সীমা। কহব কথার অর্থ বলবো। সখী শব্দের অর্থ তোমরা জানো, বান্ধবী। কি কহবরে সখী আনন্দ ওর? তোকে আজ কি বলবো সখী, আমার আনন্দের আজ কোনো সীমা নেই। চিরদিনে মাধব মন্দিরে মোর। চিরদিন ধরে মাধব আমার মনের মধ্যেই রয়েছেন। এখানে মন্দির বলতে মনকে বোঝানো হয়েছে। পাপ সুধাকর যত দুঃখ দিল,
পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। পাপ সুধাকর যত দুঃখ দিল, পাপী চাঁদ আমাকে যত দুঃখ দিল, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। আজকে আমার প্রিয়ার মুখ, আমার প্রিয়র মুখ দর্শন করে, আমার প্রিয় মুখ দেখে তত আনন্দ আমি পেলাম, তত সুখ আমি পেলাম। ভেলো কথার অর্থ হলো। কেন এই কথা বলা হচ্ছে? পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। চাঁদকে কেন পাপী বলা হচ্ছে? দেখো, চাঁদ, আমরা জানি যে চাঁদ রোমান্টিকতার পরিচয় দেয়। চাঁদকে দেখলে, চাঁদের জ্যোৎস্না দেখলে আমাদের কোনো মানুষের প্রতি, আমাদের কোনো প্রিয় মানুষের জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। স্বাভাবিকভাবে রাধার মনও ব্যাকুল হয়ে উঠেছে। ফলে চাঁদকে দেখলেই তিনি যেন কৃষ্ণকে মনে পড়ে যাচ্ছিল তার। ফলে চাঁদ কিন্তু তার জ্যোৎস্না দিয়ে যাচ্ছে আর রাধাকে ব্যাকুল করে যাচ্ছিল। আর তাই রাধা চাঁদকে দেখে দুঃখ পাচ্ছেন, কিন্তু পরে বলছেন পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। আজকে প্রিয়ার মুখ দেখে আমার তত সুখ হলো। আজকে প্রিয়ার মুখ দেখে, আজকে আমার প্রিয় অর্থাৎ কৃষ্ণের মুখ দেখে তত সুখ হলো আমার। আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূরদেশে না পাঠায়। আচর কথার অর্থ হচ্ছে আঁচল। আচর ভরিয়া যদি মহানিধি পাই, আমি যদি আঁচল ভরে মহারত্নাদি পাই বা মহারত্ন পাই, তবুও কি? তব হাম প্রিয়া দূর দেশে না পাঠাই, তবুও আমি আমার প্রিয়কে দূরের দেশে পাঠাবো না। আর যদি আমি আঁচল ভরে রত্ন পাই, ধন মানিক পাই, তবু আমি আমার প্রিয়কে অর্থাৎ কৃষ্ণকে আমি দূর দেশে পাঠাবো না, আমি আমার মনের মন্দিরে রেখে দেব তাকে। এরপর দেখো কি চমৎকার ভাবে কবি বর্ণনা করছেন। শীতের ওড়নি পিয়া গিরিশির বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। কৃষ্ণ কেমন? কৃষ্ণ হচ্ছেন শীতের ওড়নি, শীতকালের চাদর। ওড়নি কথার অর্থ ওড়না, এখানে চাদর বোঝানো হয়েছে। পিয়া গিরিশির বা, গিরিশির কথার অর্থ গ্রীষ্ম, বা অর্থাৎ বাতাস। তাহলে শীতের চাদর, গ্রীষ্মের বাতাসের মতো কৃষ্ণ। তাহলে শীতের চাদর, গ্রীষ্মের বাতাসের মতো কৃষ্ণ। আর কেমন? বরিশার ছত্র পিয়া দরিয়ার না, বর্ষাকালের ছাতা দরিয়ার না, অর্থাৎ সমুদ্রের নৌকো। কৃষ্ণকে কি চমৎকার ভাবে বর্ণনা করছেন রাধা। বলছেন কৃষ্ণ হলেন আমার শীতকালের ওড়না অর্থাৎ চাদর, আমার গ্রীষ্মকালের বাতাস, আমার দরিয়ার নৌকো, সমুদ্রের নৌকো, আর কি বর্ষাকালের ছাতা। কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন কবি। এটা তোমাদের প্রশ্ন হতে পারে যে রাধা কৃষ্ণকে কি কি ভাবে বর্ণনা করেছেন, রাধার কাছে কৃষ্ণ কেমন। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। ভনয়ে বিদ্যাপতি, এখানে তোমরা দেখো যে ভনয়ে বিদ্যাপতি, আমরা কবিতার মধ্যে কবির নাম পাচ্ছি। এই প্রথাটা কিন্তু মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রচলিত ছিল। তোমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পড়েছো, তখন পেয়েছো তোমরা যে ওই যে ভনিতাটা, এই যে কবির নাম বলে দেওয়া হচ্ছে, যে মুকুন্দ রাম চক্রবর্তী, সেখানে মুকুন্দের কথা এসেছিল। এখানে আমরা পাচ্ছি বিদ্যাপতির নাম। মনসামঙ্গল কাব্য এরকম ভাবে পাবো আমরা। মানে মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারাই ছিল ভনিতা, অর্থাৎ কবিতার শেষে কবির নাম থাকবে। এখানে কি বলা হচ্ছে? ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। বিদ্যাপতি বলছেন, ওগো সুন্দরী নারী, সুজনক সুখ দিবস দুই চারি। যারা সুজনক হয় অর্থাৎ যারা সুজন অর্থাৎ ভালো মানুষ হয়, তাদের দুঃখ বেশি দিন থাকে না, দুই চারি দিন তাদের দুঃখ থাকে। দুই চারি দিবসই তাদের দুঃখের সময়সীমা। অর্থাৎ কি বললাম, যে মথুরাতে কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে গেছেন, রাধা মনে মনে দুঃখ পাচ্ছেন, আর এই দুঃখ পাওয়ার মধ্যেই রাধা খুঁজে নিচ্ছেন কিভাবে সুখ পাওয়া যাবে। কিভাবে সুখ পাওয়া সম্ভব? রাধা যদি মনে করতে পারেন যে কৃষ্ণ তার সঙ্গে সঙ্গেই রয়েছেন, তাহলেই তো সুখ। আর রাধা তো তাই করেছেন। রাধা মনে করছেন আমার মনের মন্দিরে কৃষ্ণ সর্বদা বিরাজ করছেন, আর এটা ভেবেই রাধা সুখ পাচ্ছেন। তাদের নিজেদের মধ্যে ভাব সম্মিলন ঘটছে, ভাবের মিলন ঘটছে। এরপর আমরা কবি সম্পর্কে একটু জেনে নিই। স্ক্রিনের দিকে চোখ রাখো। বিদ্যাপতি। বিদ্যাপতি হলেন পঞ্চদশ শতকের একজন মৈথিলী কবি। বাংলাদেশে তার প্রচলিত পদাবলীর ভাষা হল ব্রজবুলি ভাষা। তিনি জন্মগ্রহণ করেন দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিস্ফি নামের একটি গ্রামে।
তার রচনার মধ্যে অন্যতম রচনাগুলি হল কীর্তিলতা, ভূপরিক্রমা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা ইত্যাদি। তিনি প্রায় ৮০০টি পদ রচনা করেছেন। বিদ্যাপতি মৈথিল কোকিল ও অভিনব জয়দেব নামেও খ্যাত। ধন্যবাদ। আজকের ভিডিও যারা এতক্ষণ অবধি ধৈর্য সহকারে দেখলে তাদের প্রত্যেককে পুনরায় ধন্যবাদ। আমার এই চ্যানেলের মধ্যে তোমরা যদি একাদশ শ্রেণীর সমস্ত কবিতা গল্প সম্পর্কে আলোচনা শুনতে চাও তবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটি নতুন, তোমাদের একাদশ শ্রেণীর আলোচনা এটিই প্রথম। যদি তোমার আলোচনাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে জানিয়ে দিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।